আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। টঙ্গীতে বিশ্ব ইজতেমায় সাতপন্থী মুসল্লিদের ঢল, খিত্তায় খিত্তায় দিনের আলোচনা। শুরু হয়েছে জুমার নামাজের প্রস্তুতি। পবিত্র শবে বরাত আজ। আল্লাহর নৈকট্য লাভের আশায় রাতভর ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রব্বুল আলামিনের সন্তুষ্টির বাইরে একটা কদম, একটা কাজও আমার হবে না, এমন ভাবে দৃঢ় প্রত্যয় করে আমি এই রজনীকে আমি উদযাপন করব। যে কোনো ধরনের ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন। বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে মার্কিন কোনো সংস্থা জড়িত নয় জানালেন ট্রাম্প। বাংলাদেশ প্রসঙ্গে প্রশ্ন এড়িয়ে গেলেন মোদি। Well, there was no role for our deep state. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. কাল থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংস্কার নিয়ে আলোচনা শুরু। ষড়যন্ত্র মোকাবেলায় দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। সরকার পরিবর্তন হলেও বদলায়নি বাজার সিন্ডিকেট, মন্তব্য মির্জা আব্বাসের। সরকারেরই কিছু লোক আশকারা দিচ্ছে। আমরা যতই বলি এই সরকারকে আমরা সহযোগিতা করব, ততই যেন সিন্ডিকেট একটু বেড়ে যায়। সরকারের মধ্যে এমন লোক রয়ে গেছে এখন পর্যন্ত যারা এদেরকে আশকারা দিয়ে বড় করতেছে। ঋতুরাজ বসন্তকে বরণে বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজন। উৎসবে বাড়তি মাত্রা যোগ করেছে ভ্যালেন্টাইন্স ডে। আমার কাছে ফাল্গুন হচ্ছে কি ঈদের মতো। আজকের দিনটা অবশ্যই আমাদের জন্য বিশেষ, কারণ একই সাথে বসন্ত, ভালোবাসা দিবস। মানুষের মনেও যে রংটা লেগেছে সেটারই প্রতিচ্ছবি আজকে আপনি দেখেন এখানে। ২১-এর বইমেলাতেও বসন্তের রং। শিশু প্রহরে কচি কাঁচাদের ভিড়। সিসিমপুর না থাকায় কোমলমতিদের কণ্ঠে আক্ষেপ। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। টঙ্গীর তুরাগ তীরে চলছে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা। এটি এবারের আয়োজনের দ্বিতীয় ধাপ। প্রথম দিন জুমাবার হওয়ায় ঢল নেমেছে মুসল্লিদের। ফজরের পর মাওলানা আব্দুস সাত্তারের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা। কয়েকদিনে সারা দেশ থেকে মুসল্লিরা জড়ো হন তুরাগ তীরে। ইজতেমা মাঠে জুমার নামাজ আদায়ে ঢাকাসহ আশপাশের জেলা থেকে জড়ো হয়েছে লাখো মুসল্লি। দেশ বিদেশের মুসল্লিরা প্রথমবার ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাত পালন করবেন। আয়োজকরা জানান, ইজতেমায় ময়দানে দিদার তরফদার নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার বাড়ি খুলনা সদরের লবণচড়ায়। 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার আনুষ্ঠানিকতা। শুধু আল্লাহর জন্য কাজ করা, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। এই লক্ষ লক্ষ আল্লাহ রাস্তার মেহমানদেরকে নিয়ে, দেশ বিদেশি মেহমানদেরকে নিয়ে এই শবে বরাতের পূর্ণময় রাত্রে আমরা এখানে ইবাদত বন্দেগী কানাবো। এটা আমাদের আল্লাহ তাআলার কাছে একটা বিশেষ বড় মেহেরবানি আমাদের উপরে। দর্শক, ইজতেমা ময়দান থেকে সর্বশেষ আপডেট জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন তানভীর সিদ্দিক টিপু। ইজতেমা জুমার নামাজের প্রস্তুতি সম্পর্কে জানতে চাই, সেখানে কি হচ্ছে, কি আনুষ্ঠানিকতা সবশেষ জানাবেন। জুমার নামাজের খুতবা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং মাওলানা সাদ কান্দালভির বড় ছেলে ইউসুফ বিন সাদ তিনি এই খুতবা পরিচালনা করছেন এই মুহূর্তে। এবং কিছুক্ষণ পরেই 1:30 মিনিট নাগাদ আজকের যে জুম্মার নামাজ আছে সেটি অনুষ্ঠিত হবে এবং সেই নামাজটিও মাওলানা ইউসুফ বিন সাদ তিনিই পরিচালনা করবেন। এবং আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি যে যারা মুসল্লি আছেন তারা অজু করে তারা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং নির্ধারিত নামাজের যে জায়গা রয়েছে সেখানটার সেদিকেই তারা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। এবং এই জুম্মার নামাজ এবং যেহেতু আজকে দিবাগত রাতে শবে বরাত, ফলে এই
নামাজকে একটু বাড়তি একটা অবস্থান দিয়েছে। সেই কারণে কিন্তু আশপাশের এলাকা থেকে অনেক মানুষকে আমরা দেখেছি যারা হয়তো এই ইজতেমায় অংশ নিচ্ছেন না, কিন্তু জুম্মার নামাজ আদায়ের জন্য তারা এই ইজতেমা মাঠে আসছেন এবং তারা সেই জুম্মার নামাজে তারা অংশ নেবেন এবং কিছুক্ষণ পরেই 1:30 নাগাদ সেই জুম্মার নামাজ অনুষ্ঠিত হবে। সোহার, ধন্যবাদ আপনাকে। আজ পবিত্র শবে বরাত, এই রাতে আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। এই রাতে আল্লাহওয়ালা, মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবার প্রতি বিশেষ ক্ষমাশীল। তাই ইসলামী চিন্তাবিদদের পরামর্শ, এ রাতে বেশি বেশি নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকিরের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের সুযোগ রয়েছে। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে লাইলাতুল মিন নিসফি শাবান বলা হয়, যা মুসলিম উম্মার কাছে শবে বরাত বা লাইলাতুল বরাত হিসেবে পরিচিত। মুসলমানদের জন্য যা অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় এক রজনী। হাদিস মতে অর্ধ শাবানের রাতে বান্দার ফরিয়াদ শোনার জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং রহমতের দুয়ার খুলে দেন। এ রাতে মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। তাই এ রাতে সঠিকভাবে ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের তাগিদ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। রব্বুল আলামিনের সন্তুষ্টের বাইরে একটা কদম, একটা কাজও আমার হবে না, এমন ভাবে দৃঢ় প্রত্যয় করে আমি এই রজনীকে আমি উদযাপন করব। সেটা আমার ব্যক্তিগত হবে, আমি নফল নামাজ পড়ব, আমি কোরআনে কারীমের তেলাওয়াত করব, কিছু সময় আল্লাহ পাকের জিকির করব এবং আমি দোয়ায় মশগুল থাকব। ফরজ ইবাদত ঠিক রাখার পর যদি কেউ রাত জেগে আল্লাহ তাআলার জিকির করেন, কোরআন পড়েন, বিশেষ করে অর্থ বুঝে কোরআন পড়েন, নফল নামাজ পড়েন, যে কোনো ধরনের ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং মর্যাদাবান করবেন। বর্তমান মুসলিম সমাজে শবে বরাতকে ঘিরে রুটি, হালুয়া, আলোকসজ্জা কিংবা আতশবাজি ফোটানোর রেওয়াজ দেখা যায়। তবে এসব কাজে সময় নষ্ট না করে বেশি বেশি ইবাদতের পরামর্শ দিয়েছেন খতিবরা। হাদিসের মাঝে বরকতপূর্ণ বলা হয়েছে, ফজিলতপূর্ণ বলা হয়েছে। এর দ্বারা আনুষ্ঠানিকভাবে কোনো হৈহুল্লোড় করা বা কোনো ধরনের প্রথা পালন করা, এমনটা কিন্তু আসলে হাদিসের কোনো অংশ থেকে এটা খুঁজে পাওয়া যায় না। এই রজনী তো আমি শুরুতেই বলেছি ইবাদত বন্দেগী করার জন্য, আপনাকে হালুয়া রুটি বানানোর জন্য এই রজনী আসেনি। এই রাতকে কেন্দ্র করে ছেলেরা আতশবাজি করে, যেটি সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে। অত্যন্ত গুরুত্বের সাথে আমরা নিষেধ করব যে দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না। শবে বরাতের সঙ্গে এই ধরনের আতশবাজির কোনো সম্পর্ক নেই। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বিস্তৃত থাকে শবে বরাতের ফজিলত। আলেমরা এই দিনটিতে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত ও জিকির আজকারের পাশাপাশি দান সদকা করার পরামর্শ দিয়েছেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের সরকার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো সংস্থা কিংবা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা ছিল না। ওয়াশিংটনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে কথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। তবে বাংলাদেশ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান নরেন্দ্র মোদী। বৈঠকে অর্থনৈতিক, সামরিক সহ দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয় দুই নেতার মধ্যে। হোয়াইট হাউসে পৌঁছাতে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় দফায় দায়িত্ব পাওয়ার পর এই প্রথম হোয়াইট হাউস সফর নরেন্দ্র মোদীর। এরপরই বৈঠকে বসেন দুই নেতা। আলোচনা হয় বৈশ্বিক ও আঞ্চলিক সহ নানা ইস্যুতে। আলোচনায় স্বাভাবিকভাবেই উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। State of United States was involved to regime change during the Biden administration. Then Mohammed Yunus made Junior Soros also. বাইডেন প্রশাসনের আমলে বিভিন্ন সংস্থা বা মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকার পরিবর্তনের সাথে জড়িত থাকার বিষয়ে প্রশ্ন করা হয়। এ সময় প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, বাংলাদেশের পট পরিবর্তনের সাথে মার্কিন ডিপ স্টেট জড়িত ছিল না। বাংলাদেশে সরকার পরিবর্তনের ক্ষেত্রে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন একটি ইস্যু যা নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাই এই ইস্যুটি আমি মোদির হাতেই ছেড়ে দিচ্ছি। এ পর্যায়ে বাংলাদেশ ইস্যুতে করার প্রশ্নের উত্তর দিতে ভারতীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই প্রশ্ন এড়িয়ে যান মোদি। আলোচনা শুরু করেন ইউক্রেন ইস্যুতে। जहां तक रूस और यूक्रेन के बीच का लड़ाई का सवाल है, मुझे खुशी है कि राष्ट्रपति ट्रंप ने
शांति के प्रयासों का इनिशिएटिव लेते हुए कल राष्ट्रपति पुतिन से बात की है। বৈঠকে সামরিক, কূটনৈতিক সহ নানা ইস্যুতে আলোচনা হয় দুই নেতার মধ্যে। ভারতের কাছে অত্যাধুনিক যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেন ট্রাম্প। পাশাপাশি দুই নেতা বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর উপরেও জোর দেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সংস্কার নিয়ে আগামীকাল থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে, জানিয়েছেন শিল্প ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে হাইকোর্টের সামনে শিক্ষা চত্বরে স্বৈরাচার প্রতিরোধ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, সরকার মানুষের অধিকার ফিরিয়ে দিতে চায়, নতুন ব্যবস্থায় ফ্যাসিবাদ আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, 90 ও 24-এর স্বৈরাচার পতনের আন্দোলন একই সূত্রে গাঁথা। সব ষড়যন্ত্র মোকাবেলা করে সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। 1983 সালের 14 ফেব্রুয়ারি এরশাদ সরকারের শিক্ষানীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করে শিক্ষার্থীরা। পুলিশের গুলিতে নিহত হন জাফর, জয়নাল, দীপালি, মোজাম্মেল, আইয়ুব ও কাঞ্চন। আন্দোলনের মুখে বাতিল করা হয় সেই শিক্ষানীতি। আগামীকাল থেকে যে সংস্কার নিয়ে আলোচনা শুরু হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, এই সংস্কারের আলোচনা দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে নিয়ে যাবে দেশকে। আমি আশা করি বাংলাদেশ কখনোই আর ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সুযোগ রাখবে না। আমরা আশা করব জাতির যেটা প্রত্যাশা, দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার কায়েম হবে এবং জনগণ এই সরকার পরিচালনা করবে, এটাই আজকে জনগণের প্রত্যাশা। সেই অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছেন, আমরা তাদের সহযোগিতা করতে চাই। অন্তর্বর্তী সরকারকে সমর্থন করলেও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বিএনপি মেনে নেবে না, এমন মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে মুক্তিযুদ্ধের প্রজন্মের আয়োজনে অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর ও রমজানের আগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে এক নাগরিক সমাবেশে তিনি কথা বলেন। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী ও ছাত্র আন্দোলনে গুলি চালানো পুলিশদের গ্রেফতার না করার সমালোচনা করে বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হোক তা বিএনপি চায় না। ষড়যন্ত্র করে নিত্যপণ্যে দাম বাড়ানোর চেষ্টা চলছে মন্তব্য করে বলেন, জনগণের সরকার ক্ষমতায় এলে দ্রব্যমূল্যের সিন্ডিকেট থাকবে না। হাসিনার আঁচলে থাকা কিছু কুচক্রীমল সচিবালয়ে যারা বসে আছে, তাদের আঁচলে, শেখ হাসিনার আঁচলে থাকা লোকগুলো এখনো এই রোজার কয়েকদিনে বাকি ষড়যন্ত্র শুরু করেছে। চিনির দাম বাড়িয়ে টাকা জোগাড় করে বোমাকে নিয়ে আবার অস্ত্র কিনে আবার এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। আজ পহেলা ফাল্গুন, সেই সাথে ভ্যালেন্টাইন ডে, দুটিতে মিলে জমে উঠেছে উদযাপন। উৎসবে মুখর রাজধানীও। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের বকুলতলায় শুরু হয় বসন্ত উৎসব 1431। বাসন্তীর রং লাগে পুরান ঢাকায়ও। এই রং যেন অক্ষত থাকে সারা বছর, সে প্রত্যাশা আপামর বাংলাদেশের। আয়োজকরাও বললেন, প্রকৃতির প্রতি আরও সহনশীল হতে হবে মানুষকে, সেই বার্তাই ছিল এবারের আয়োজনে। বসন্ত উদযাপনেই এই উৎসব। পোশাক, সাজসজ্জায় বাসন্তী আর হলুদ লাল রঙে মাখামাখি। নাচে গানে আবৃত্তিতে চলছে ঋতুরাজকে বরণ। সকাল থেকে চারুকলার বকুলতলায় জাতীয় বসন্ত উদযাপন পরিষদের এই আয়োজন। বসন্তের নানা রঙে সেজে হাজির হন নানা বয়সী মানুষ। হাসি, আনন্দ আর উদযাপনের ঘনঘটায় বকুলতলায় লেগেছে ফাগুনের হাওয়া। প্রতি বছরই আমাদের আশা হয়, তো আমাদের উদযাপনটা খুব ভালো কাটছে। মাঝে মাঝে লোম খাড়া হয়ে যায় যে এই গানগুলো শুনতে শুনতে আর কি। তো এই বাচ্চারা এই অনুষ্ঠানগুলো দেখছে এবং সংস্কৃতিকে বোঝার চেষ্টা করছে, এটাই ভালো লাগছে আসলে। ফাল্গুনের সকালটা অনেক সুন্দর, অনেক রঙিন এবং আমি খুব 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 উপভোগ করি এই সকালটা। আর আজকে যেহেতু ওয়ার্কিং ডে না, হলিডে, এই জন্য আরো বেশি ভালো লাগছে। একক দলীয় নৃত্য, সঙ্গীত ও কবিতার ছন্দে মেতে ওঠে বকুলতলা। মঞ্চের পেছনে তখন চলছে শিল্পীদের প্রস্তুতি। নাচ, গানের অনুশীলন আর শিল্পীদের উচ্ছ্বাসের রং ছড়াচ্ছে মঞ্চের আড়ালেও। শিল্পীরা
কর্মীরাও জানালেন বসন্ত ঘিরে তাদের ভালোবাসার কথা। আয়োজকরা বলছেন প্রকৃতির প্রতি সহনশীলতার বার্তা দিতেই এই আয়োজন। আমি অনেক আগে থেকে পারফর্ম করেছি, তবে এই জায়গায় না, অন্য জায়গায় অনেকবার। ফুলের মতন উজ্জীবিত সবার জীবন। আপনাদের সবাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে বাসন্তী শুভেচ্ছা দিলাম। আমাদের সব ভালোবাসা, সব রং, সবকিছু আমাদের সবার মধ্যে ছড়িয়ে পড়ে। প্রকৃতি নিঃশেষ হয়ে যাচ্ছে, নদী দূষণ, বায়ু দূষণ, পাহাড় কাটা, নানা রকম অত্যাচারে আমাদের প্রকৃতি ধ্বংস হচ্ছে। আমরা চাই বসন্তের অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকৃতির সুরক্ষা। শুধু বকুলতলায় নয়, বসন্তকে স্বাগত জানাতে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কেও সকালে ছিল জমজমাট আয়োজন। নাচে গানে মেতে ওঠে গোটা প্রাঙ্গণ। সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। আমার এখানে এসে অনেক ভালো লাগছে। আজকে বসন্ত উৎসব, তাই আমরা নাচ করতে এসেছি এখানে। সবার জন্য শুভকামনা রইল, সারা বিশ্বে ভালো থাকুক সবাই, সুস্থ থাকুক। বসন্তের রঙে রঙিন হয়ে উঠেছে চারপাশ। এই রং থাক অক্ষত 12 মাস, তেমনটাই প্রত্যাশা সকলের। বসন্ত বরণ চলছে, তবে এই উদযাপন যেন শেষ না হয়। হৃদয়ে সারাটা কাল, সারা বছর যেন থেকে যায় বসন্তের এই রং, সেই প্রত্যাশা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে নানা আয়োজনে বরণ করা হচ্ছে ঋতুরাজ বসন্তকে। ছড়িয়েছে উৎসবের আমেজ। সকাল থেকেই চট্টগ্রাম নগরের পাহাড়তলীর শহীদ ওয়াসিম আকরাম পার্কে বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে শুরু হয় বসন্ত বরণ উৎসব। আবৃত্তি, নাচ, গান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। উপভোগ করেন নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শকরা। আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার। ওয়াসিম পার্ক পরিণত হয় সংস্কৃতিপ্রেমী মানুষের মিলন মেলায়। একই সাথে ভ্যালেন্টাইন ডে হওয়ায় তা আলাদা মাত্রা যোগ করেছে বসন্ত বরণ উৎসবে। বসন্তকে বরণ করে নিতে সকালে খুলনা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বাংলা ডিসিপ্লিন। কবিতা আবৃত্তি ও নাচ গান পরিবেশন করেন শিক্ষার্থীরা। এর আগে ক্যাম্পাসে বের করা হয় শোভাযাত্রা। সবার প্রত্যাশা প্রকৃতি যেমন নতুন সাজে সেজেছে, তেমনি দেশের মানুষের মাঝেও হিংসা বিদ্বেষ দূর হয়ে সম্প্রীতির বন্ধন দৃঢ় হোক। এই বসন্ত বরণে আমরা তুলে ধরি বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি। আজকের দিনটা অবশ্যই আমাদের জন্য বিশেষ, কারণ একই সাথে বসন্ত এক ভালোবাসা দিবস। শুধু যে রং গাছের পাতায় কিংবা ফুলেই লেগেছে তা না, আজকে শীতের রিক্ততা ভুলে যে আমাদের মানুষের মনেও যে রংটা লেগেছে, সেটারই প্রতিচ্ছবি আজকে আপনি দেখেন। এখানে কত রঙের, কত মানুষের মিলন ঘটেছে। অমর একুশে বইমেলায়ও লেগেছে বসন্তের রং। মেলার 14তম দিনে সকাল থেকে শিশু প্রহরে ভিড় দেখা যায় কঞ্চিকাচাদের। বসন্তের সাজে মেলায় এসেছে সবাই। বেলা 11টায় শিশু প্রহর শুরু হয়ে দুপুর 1টায় শেষ হয়। মেলার সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন এলাকা ঘুরে দেখা যায় শিশুরা তাদের বাবা মায়ের সঙ্গে মেলায় এসেছে। তবে এবারের মেলায় শিশু প্রহরে সিসিমপুরের আয়োজন না থাকলেও বাংলা একাডেমি থেকে পাপেট শো, চিত্রাঙ্কন সহ শিশুদের জন্য আবৃত্তির আয়োজন করা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে শিশু চত্বরে বাড়ে ভিড়। ক্ষুদে পাঠকরা বিভিন্ন স্টল ঘুরে কিনছে পছন্দের ছড়া, কবিতা, কার্টুনের বই। কাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কারণে থাকবে না শিশু প্রহর। আমি হচ্ছে একটা প্রিন্সেস গল্পের বই কিনলাম আর একটা প্রিন্সেস কালারিং বই কিনলাম। শিশুদের বই অনেক বই এসছে, যেমন এই যে কালার বই, আপনার গল্পের বই, আর ও তো কালার চয়েস করে, এই জন্য কালারিং বইটাই বেশি কেনা হয়। অমর একুশে বইমেলার খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সৌরভী সায়দা। সৌরভী, এই মুহূর্তে মেলায় কেমন লোক সমাগম দেখছেন? পাঠক প্রকাশকের মিলন মেলা কেমন দেখছেন? সোহার, ছুটির দিন হয়, বেলা 11টা থেকে শুরু হয়েছে বইমেলা। এবারে বইমেলায় 11টা থেকে 1টা পর্যন্ত চলে শিশু প্রহর। শিশু প্রহর শেষ হওয়ার পর সাধারণ দর্শনার্থীদের ভিড় আমরা বেশ ভালোই দেখতে পাচ্ছি, কারণ ছুটির দিনের সাথে সাথে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস হওয়া উপলক্ষে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকে পরিবার পরিজন, তারপর হচ্ছে বন্ধু বান্ধব, প্রিয়জনকে নিয়ে বইমেলায় বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন। তারা হচ্ছে বিভিন্ন ধরনের পছন্দের বই খোঁজার চেষ্টা করছেন এবং স্টল মালিকরা আমাদের জানিয়েছে যে বিকেলের দিকে এই ভিড় আরও বাড়বে এবং সবার প্রত্যাশা তখন বেচা বিক্রি জমজমাট হয়ে উঠবে।
শিশু প্রহরে হচ্ছে একটা দিকে শেষ হয়, এবারে শিশু প্রহরে হচ্ছে সিসিম পোর্ট ছিল না, কিন্তু পাপেট শো সহ বিভিন্ন ধরনের আয়োজন ছিল বাংলা একাডেমির। তারা পাপেট শো এর পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি এসব ছিল। কিন্তু এবারে বইমেলায় হচ্ছে শুক্রবার, শনিবার হচ্ছে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ার কারণে বইমেলা শুরু 11টার পরিবর্তে হচ্ছে দুপুর 2টা থেকে শুরু হবে, এবং আজকে শবে বরাতের নামাজ হওয়ার কারণে 7:30টার মধ্যে হচ্ছে যে বইমেলার আনুষ্ঠানিকতা শেষ হবে। আমরা দেখতে পাচ্ছি যে দর্শনার্থীদের ভিড় সকাল থেকে বেশ বাড়ছে এবং বিকেল থেকে বাড়বে। সবাই তার পরিবার পরিজন নিয়ে এসেছেন বইমেলায়। তারা স্টল ঘুরে ঘুরে দেখছেন এবং পছন্দের বই খোঁজার চেষ্টা করছেন, এবং অনেকে হচ্ছে যে তাদের নিজেদের পছন্দের যে লেখক তাদের বই খুঁজে কেনার চেষ্টা করছেন। সৌরভী, অনেক ধন্যবাদ আপনাকে। সংযুক্ত আরব আমিরাত সফর সমাপ্ত করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুবাই শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের পর সফর শেষে শুক্রবার দেশে ফিরে আসেন প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের একাধিক মন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি। বৈঠকগুলোতে বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা, বাণিজ্য ও ব্যবসার প্রসার, সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ীদের চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ পরিকল্পনা সহ নানা বিষয়ে আলোচনা হয়। আমিরাতের বিভিন্ন কোম্পানিকে তাদের কারখানা বাংলাদেশে স্থানান্তরের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এমিরেটস ফ্লাইটে করে দেশে ফেরেন ডক্টর ইউনূস। গণহত্যার দায়ে জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক কমিটি। দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনায় এ দাবি জানান আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বলেন, আয়নাঘরে আটকে রেখে কিভাবে হত্যা নির্যাতন করা হয়েছে তা জাতিসংঘের রিপোর্টে উঠে এসেছে। আওয়ামী লীগকে বিচারের মধ্য দিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন, খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের নিবন্ধন বাতিল করতে হবে। জানান, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল হবে মধ্যম পন্থার। আলোচনায় বক্তারা বলেন, সংবিধানের মধ্যে স্বৈরতন্ত্র রয়েছে, তাই এই সংবিধানের অধীনে নির্বাচন হলে সেই সরকার বৈধ হবে না। এই নির্বাচনের আগেই তাদের যদি নিবন্ধন বাতিল করতে বাংলাদেশের মানুষ সচেষ্ট না হয়, তাহলে এই যে আমাদের আপকামিং যে নির্বাচন রয়েছে, জনগণের সামনে গভীর সংকট অপেক্ষা করছে। খুনের দায়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে বাংলাদেশ সরকার যারা রয়েছেন তাদেরকে বলবো, দ্রুত গতিতে তাদের নিবন্ধন বাতিল করুন। হবিগঞ্জের চুনারুঘাটে 2 শিশু সন্তানকে বিষ খাওয়ানোর পর আত্মহত্যা করেছেন বাবাও। উপজেলার আতিকপুর গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, আব্দুর রউফ ঋণগ্রস্ত ছিলেন। এ নিয়ে দেখা দেয় পারিবারিক কলহ। এর জের ধরে 2 দিন আগে 2 মেয়েকে রেখে 1 বছরের শিশু সন্তানকে নিয়ে বাবার বাড়ি চলে যায় তার স্ত্রী হাফিজা। এতে ক্ষুব্ধ হয়ে গত রাতে 3 ও 5 বছর বয়সী 2 মেয়েকে বিষ পান করায় বাবা রউফ। পরে নিজেও বিষ পান করেন তিনি। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যায় 2 বোন আয়েশা ও খাদিজা। আজ সকাল 10টার দিকে হাসপাতালে মারা যান রউফ। বিভিন্ন ঋণের কারণে সে হতাশায় ভুগতেছে, এই জন্য তার ওয়াইফের সাথে পরশুদিন মনোমালিন্য হয়েছে। তার ওয়াইফ এই সমস্ত কারণে রাগ করে সে চলে গেছিল। গতকালকে রাত্রে সে এবং তার বাচ্চাদেরকে যে কোনো উপায় ঘরের ভিতরে বিষ পান করে শবে বরাত উপলক্ষে বাড়তি চাহিদা তৈরি হয়েছে মাংসের বাজারে। মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে 40 টাকা। সুযোগ নিচ্ছেন গরু আর খাসির মাংসের বিক্রেতারাও। কেজিতে দাম বাড়িয়েছেন 50 থেকে 80 টাকা পর্যন্ত। তবে যথেষ্ট সরবরাহ থাকায় বেশিরভাগ শীতকালীন সবজি মিলছে 20 থেকে 30 টাকা কেজিতে। যে কোনো উৎসবে পণ্যের দাম বৃদ্ধি যেন নিয়মিত বিষয়, ব্যতিক্রম হয়নি এবারও। শবে বরাত উপলক্ষে বাড়তি চাহিদা তৈরি হয় এমন খাদ্যপণ্যের দাম বেড়েছে। সবচেয়ে বেশি আঁচ লেগেছে মাংসের বাজারে। সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে 20 থেকে সর্বোচ্চ 40 টাকা পর্যন্ত। 200 টাকা কেজির ব্রয়লার বিক্রি হচ্ছে 220 টাকায়। কেজিতে 40 টাকা বেড়ে 1 কেজি দেশি মুরগির জন্য গুনতে হচ্ছে আকার ভেদে 600 থেকে 650 টাকা। 320 টাকা কেজির নিচে মিলছে না সোনালী চাঁদ।
বর্তমানে মালের একটু ক্রাইসিস, যার জন্য একটু বাজার একটু এরা বলতেছে মাল এখন সংকট, যার জন্য একটু বাজার একটু 4-5টার মতো বাজার বাইরে গেছে। ডিলারশিপের সিন্ডিকেট না করে তাহলে আমরা ন্যায্য মূল্যে আমরা সুন্দর মতন কাস্টমারে দিতে পারি। তাদের সিন্ডিকেটের কারণে আমাদের মাঝে মধ্যে আমাদের নিজের ওই হতাশ হয়ে যাই। আমরা তো এই বাজারে মুরগির তো অভাব নাই, সাপ্লাই কম হইবে আমরা বুঝবো কেমন, আমরা তো সাধারণ পাবলিক আরতে যাই না। এখানে বাজারে তো দেয় ভরপুর মুরগি তো আর কম নাই, কারণ এরা যদি কয় সাপ্লাই কম করার নাই কিছু ওই আমাকে হতে হইব। বাড়তি চাহিদার সুযোগ নিচ্ছেন গরু আর খাসির মাংসের বিক্রেতারাও। কেজিতে দাম বাড়িয়েছেন 50 থেকে 80 টাকা পর্যন্ত। বাজার ভেদে 1 কেজি গরুর মাংসের জন্য দিতে হবে 800 থেকে 820 টাকা, যা গতকাল পাওয়া গেছে 720 থেকে 750 টাকায়। আর খাসির মাংসের স্বাদ নিতে চাইলে দিতে হবে 1100 টাকার বেশি। আজকে একটু দাম বেশি দেখছি, আর অন্য সব চাইতে আজকে 50 টাকা বেশি। আজকে ওকেশন কোনো সবরাতে এই টাইপের দেখে আসলে দাম বেশি রাখছে। আজকে সবরাতে উপলক্ষে 800 টাকা করে বিক্রি করতেছে। মালের দামও বেশি, কিন্তু যা মনে করেন যেই পরিস্থিতি দেখতেছি, মনে করেন আজকে গরু কিনে পড়ছে 700 রুপে, 750 রুপে, 50 টাকা মানে বেশি নিতেছে আর কি। স্বস্তি আছে সবজির বাজারে। যথেষ্ট সরবরাহ থাকায় বেশিরভাগ শীতকালীন সবজি মিলছে 20 থেকে 30 টাকা কেজিতে। তবে ব্যতিক্রম আছে গ্রীষ্মকালীন সবজির দরে। শসা, করলা, বরবটি সহ কয়েকটি সবজির জন্য গুনতে হবে 80 থেকে 100 টাকা পর্যন্ত। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সরকারের মধ্যে থাকা কিছু লোক সিন্ডিকেটকে আশকারা দিচ্ছে। তারা অন্তর্বর্তী সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সকালে রাজধানী নয়াপল্টনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, সরকার পরিবর্তন হলেও বাজার সিন্ডিকেটের পরিবর্তন হয়নি। রমজানকে সামনে রেখে বাড়ছে জিনিসপত্রের দাম। ব্যবসায়ী ডেভিলদের কেন গ্রেফতার করা হচ্ছে না এমন প্রশ্ন রাখেন তিনি। অভিযোগ করেন, বিভিন্ন ব্যবসায়ী গ্রুপকে 2-1টি রাজনৈতিক দল ও ব্যক্তি পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। আমরা যতই বলি এই সরকারকে আমরা সহযোগিতা করছি এবং সরকার কোনো অবস্থাতেই আমরা ব্যর্থ হতে দেব না, ততই যেন সিন্ডিকেট একটু বেড়ে যায়, ততই যেন এই দুষ্কৃতিকারীরা এদের একটু বেশি আশকারা পেয়ে যায়। কেন আমি জানি না। অনেকে বলে সরকারের মধ্যে এমন লোক রয়ে গেছে এখন পর্যন্ত যারা এদেরকে আশকারা দিয়ে বড় করতেছে। একই দিনে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস। প্রিয়জনের সাথে শুভেচ্ছা বিনিময়ে বেড়েছে ফুলের চাহিদা। তবে সরবরাহ বেশি আর ক্রেতা কম থাকায় ব্যবসার কিছুটা ধাক্কা লেগেছে। ঢাকা বহুমুখী ফুল ব্যবসায়ী সমিতি বলছে, 300 কোটি টাকার বেচাকেনার লক্ষ্য থাকলেও তা এবার পূরণ হবে না। ঋতুরাজ বসন্ত ও ভালোবাসা দিবসকে রাঙাতে কতই না আয়োজন, যার মূল অনুষঙ্গ রং বেরঙের ফুল। অনেকেই প্রিয়জনকে দিতে চায় গোলাপ, খোপায় বাঁধে গাধা। সব মিলিয়ে চাহিদা বাড়ছে ফুলের। ক্রেতারা বলছেন, এবার দাম কিছুটা বেশি। একটি চায়না গোলাপের জন্য দিতে হচ্ছে 80 থেকে 120 টাকা। তবে দেশি গোলাপের দাম কিছুটা কম। গ্লাডিওলাস, জারবেরা, চন্দ্রমল্লিকা, রজনীগন্ধার জন্যে গুনতে হচ্ছে 15 থেকে 20 টাকা। সবচেয়ে বেশি দাম টিউলিপ ও লিলি ফুলের। আগে যখন নিয়েছিলাম তখন 350 টাকা পড়ছিল এগুলো, এখন বর্তমানে 450 বলতেছে ওনারা। প্রতি বছরই আমি গোলাপ কিনে ওকে দেই, আমার বাচ্চারাও আছে, ওদেরকেও দিব, বাট এটা ভেরি স্পেশাল ফর হার। আমরা ঝিনাইদহ জেলা থেকে এসেছি, 1,00,000 টাকার ফুল বেচাকেনা করার আশা ছিল, কিন্তু সেভাবে আমরা বেচাকেনা করতে পারি নাই। সবে বরাতে রাত্র এক হচ্ছে দেশের পরিস্থিতি খারাপ, এই জন্য ফুল আমরা কাস্টমার কাছে বিক্রি করতে পারতেছি না, কাস্টমার আসতেছে না। সুযোগ বুঝে শিক্ষার্থীদের কেউ একদিনের ফুল বিক্রেতা হয়ে উঠছেন। এই গোলাপগুলো আসলে সিজনাল বিজনেস, তো আমরা স্টুডেন্ট যারা আছি আশেপাশে দেখতে পারবেন স্টুডেন্টরা এইসব বিজনেস করতেছে। এই যে ফুল নেওয়ার জন্য আসছি, ছোটখাটো একটা স্টল দেব, এই আর কি হাতির ঝিলে আমাদের এই স্টলটা দিব। রাজধানীতে 300 কোটি টাকার ফুল বিক্রির আশা করেছিলেন ব্যবসায়ীরা। বলছেন, বেচা কিনা কিছুটা কম হতে পারে। ফেব্রুয়ারি কেন্দ্রিক টোটালি আমরা 300 কোটি টাকার একটা টার্গেট ঠিক করে রাখি আর কি। তবে আমরা মনে হয় যে 3টা অকেশন তাতে 300 কোটি টাকার ফুল বিক্রি হবে না, আমরা 250 কোটি টাকা মতো হইতে পারে। ঢাকা বহুমুখী ফুল ব্যবসায়ী সমিতির আশা, আগামী 21 ফেব্রুয়ারিতে ভালো ব্যবসা হবে। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা।